করবেন আমাদের শ্রদ্ধেয় দিলীপ কুমার রাজ দাদা এসপিআর। উনি বিবাহ বিজ্ঞান পালন যাজন ও যজন, উনি এক্স অফিসার ডিফেন্স ইলেকট্রনিক রিসার্চ ল্যাবরেটরি হায়দ্রাবাদ থেকে। আমি দাদাকে আহ্বান করছি। দাদা জয়গুরু। দাদা জয়গুরু, জয়গুরু। শুরু করুন দাদা। দাদা আপনার, হ্যাঁ দাদা আপনার সময় আপনি 45 পর্যন্ত করুন দাদা। 45 পর্যন্ত? হ্যাঁ, মনে করিয়ে দেবেন কেন বলতে বলতে। আচ্ছা আচ্ছা দাদা, হ্যাঁ জয়। জয় গুরু। পরম প্রেমময়, পরম দয়াল ঠাকুর চরণে প্রণাম, জগতের লক্ষ্মী মায়ের চরণে প্রণাম, পরম পূজ্য পাদ ও শ্রী বর্ধা চরণে প্রণাম, পরম শ্রী আচার্যদেবের চরণে প্রণাম, আর ঠাকুরের সব রাত্রি সহস্র প্রণাম জানাই। আজ এই মহন্তী সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পুত্র পাঞ্জানি কর্মীবৃন্দ, ভক্তবান দাদা মায়েদের সবাই আমার আন্তরিক শুভে জয় রায় গুরু। আজকের ব্যাপারটা একটু কঠিন সাবজেক্ট, কারণ সাবজেক্ট এই জন্য বলছি, যেটা সাবজেক্ট হলো সুবিবাহ সুপ্রজনন বিজ্ঞান, ম্যারেজ অ্যান্ড ইউজেনিক সায়েন্সের উপরে। আমি এই প্রোগ্রামটা যাদের সাহায্য ছাড়া বানাতে পারতাম না তারা হলেন, এক নম্বরে হলেন ডক্টর শৈলেশ সাহা এসপিআর, এক্স প্রফেসর যাদবপুর ইউনিভার্সিটি, আর আমার মেয়ে অর্পিতা রাজ, যে মাইক্রোবায়োলজিস্ট এবং এখন হেলথ কেয়ার অ্যানালিসিস ম্যানেজার ইন লন্ডন। ওরা আমার যথেষ্টভাবে সাহায্য করেছে এই প্রোগ্রামটা বানাবার জন্য, আমি ওদের কৃতজ্ঞ জানাই। আমাদের আগের মতো যেমন নদী নর্মা সিন্ধু সব বয়ে যাচ্ছে, কিন্তু আগের মতো সেই মানুষগুলো কেন আসছে না? কত সুন্দর সুন্দর মানুষ, নাম করা মানুষ আমাদের এখানে জন্ম নিয়েছিল। আজকে সেই মানুষগুলো যেন আমরা আগের মানুষগুলো পাচ্ছি না। এর যুক্তিটা কি, কেন আসছে না? এসেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, ঠাকুর চিত্তরঞ্জন দাস বলছেন, ঠাকুর বুঝতে পারছি না কোথায় দিয়ে দেশের সত্যিকারের কাজ শুরু করব। ঠাকুর বললেন, আমার মনে হয় আপনাদের প্রথমেই এই বিবাহ সংস্কারটা ঠিক করতে হবে, কারণ ভালো বিবাহের মাধ্যম দিয়ে সুসন্তান আসবে এবং তারাই দেশের কাজ করতে পারবে সঠিকভাবে, আদারওয়াইজ কাদের দিয়ে সত্যিকার কাজ করাবে। সুভাষচন্দ্র বোস সবকিছু শোনার পরে বললেন যে মানুষ তৈরিতে প্রয়োজন আছে তা আমি ভেবে দেখেছি, কিন্তু যে বিবাহ সংস্কার আসল প্রয়োজন তা ভেবে দেখিনি। মনে হয় ঠাকুরের কথাই ঠিক, সুসন্তান যদি না জন্মায় কেউ শিক্ষা দিয়ে তাদের বিশেষ কি ভালো করতে পারে? বীজ ভালো হলেই তবে তো গাছ ভালো হবে। এই সমাজের প্রতি স্তরের মানুষের সুবিবাহ আর সুপ্রজনন শিক্ষার প্রয়োজন। এবং ঠাকুর বলতেন, আমার প্রত্যেক কামনা করি যে তার পরিবারে একটা আদর্শ সন্তান বা দেবশিশু জন্ম আগমন হোক, যেমন সৎ, ধার্মিক, বুদ্ধিমান, চরিত্রবান, প্রবৃত্তি নিয়ন্ত্রিত, বড়দের প্রতি শ্রদ্ধাবান ও প্রেমময় প্রকৃতির হবে, স্বার্থবুদ্ধির উপরে এবং উচ্চ শিক্ষিত সাধারণ মানুষের সেবা প্রাণ হবে। এই যে সন্তানটা আমরা প্রত্যেকে কামনা করি, এটা কি জাস্ট ঈশ্বরের বরদান, না আমাদের কিছু করণীয় আছে, না কোনো বিজ্ঞানের মধ্যে লুকিয়ে আছে? সবকটাই প্রয়োজন। ঈশ্বরের আশীর্বাদ তো তার অনুশাসনবাদ এবং সবই সায়েন্টিফিক ব্যাপার। এবং এই যে ইউজেনিক্সটা, এটা একটা সায়েন্স নিয়ে চলেছে, এটা হলো জেনেটিক্স বিজ্ঞানের একটা অ্যাপ্লাইড দিক। আর লোককল্যাণ ঠাকুর এর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তিনি বলতেন বিয়ের উদ্দেশ্যই হচ্ছে জেনেটিক এনরিচমেন্ট, এবং প্রাক বিবাহে নারী পুরুষের জেনেটিক কম্প্যাটিবিলিটি তিনি বিশেষভাবে দেখতে বলেছেন, এবং নির্বিচারে বিয়ে দিয়ে তার কুফল আজ ঘরে ঘরে। ঠাকুরের সৎসঙ্গ আন্দোলনের অন্যতম ভিত্তি এই বিবাহ বা ইউজেনিক্স বিজ্ঞান। ঠাকুর যে আন্দোলন শুরু করেছেন, এটাই হলো মেন আন্দোলন, কেন এটা ছাড়া কোনো আন্দোলন টিকবেই না। তাই বলছেন, বিকৃত বিবাহ হচ্ছে দেশের সর্বনাশের প্রথম এবং প্রধান বিস্বরূপ, সেগুলিকে সেন দৃষ্টি দেখে যত শীঘ্র পারো নিরাকরণ করো, নচেত অদূর ভবিষ্যতে বিদ্রোহের উপাস তোমাকে অবহেলা করবেই কি করবে, তার প্রচন্ড যত যেমনতর ফলও ক্রমশ উচ্ছলে উঠবে তেমনি ভাবে। ইউজেনিক্স অ্যাপ্লাই করে পাবো শান্তিপূর্ণ দাম্পত্য জীবন পাবো, অধিক উন্নত মানের মানুষের সৃষ্টি করতে পারবো, তাতেই উন্নত সমাজ গঠন হবে এবং মানুষের দুঃখ দর্শক কমানো এবং জিন ভান্ডারের উন্নত করা, এটা উদ্দেশ্য। এবং একটু বিজ্ঞান নিয়ে কথা বলি। আমাদের শরীর যে কোটি কোটি সেল নিয়ে তৈরি, তার মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম, আর ক্রোমোজোমের মধ্যে জিন। ঠাকুরের জিনটাকে জনি বলতেন, যখন জিন আবিষ্কার হয়নি তখন থেকে ঠাকুরকে জনি জনি বলতেন। আমি দুটো কথা ইউজ করবো কয়েকবার, ক্রোমোজোম এবং
জিন কথাটা। এবং আজকের যে ঠাকুর যে আন্দোলন শুরু করলেন বিবাহ বিজ্ঞান বা ইউজেনিক সায়েন্স, এটা কি ঠাকুর প্রথম করলেন? এর আগে ছিল না, বহু আগে থেকে ছিল। 19th সেঞ্চুরি থেকে ইউএস এবং ইউকে এর উপর চেষ্টা মুভমেন্ট শুরু করেছিল, কিন্তু কন্ট্রোভার্সির জন্য ফেল হয়ে গিয়েছে। সেই কন্ট্রোভার্সি আজও আছে, তার শেষ হয়নি। এবং ইউএস এটা ভালো মানে মানে মানুষের প্রসারণ এবং খারাপ মানুষের যাতে কমানো যায় সেই কারণে 65,000 আমেরিকানকে স্টেরিলাইজ করে দিয়েছিল। এবং ওয়ার্ল্ড ওয়ার 2 সময় হিটলার এটাকে মিসইউজ করে মিলিয়নস অফ জিউসকে হত্যা করেছিল। কিন্তু ইউজেনিক্স অ্যাকচুয়াল কথার মানে কি? ফ্রান্সিস গ্যালটন বলছেন ওয়েল বর্ন, অর্থাৎ ভালো মানুষের যাতে জন্ম হয়, অর্থাৎ ভালো বৈশিষ্ট্য প্রসারণ হয়, আর যাদের ত্রুটিযুক্ত মানে খারাপ সন্তানদের যেন অপসারণ হয়, এইটাই মেন। অর্থাৎ ইউজেনিক্স মানে হলো ওয়েল বর্ন, অর্থাৎ ভালো ভালো মানুষের যাতে জন্ম হয়। এবং সেখানে প্ল্যাটো বলছে নির্বাচিত সংক্রামণের মানব জাতি উন্নতর হতে পারে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিবর্গের বিবাহ উচিত, কারণ তারা সুস্থ সন্তান জন্ম দিতে পারবে। সেখানে ডারউইন বলছে মানুষের বিবর্তন হবে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে। সেই একই কথা ফ্রান্সিস গ্যালটন বলছেন মানুষের দৈহিক ও মানসিক চরিত্রের উন্নতি ঘটানো সম্ভব সামাজিক নিয়ম পালন করে, নির্বাচিত জন্মদানের মধ্য দিয়ে। এবং আমরা জানি জার্মান খুব উঁচু জাতে উঠেছিল, তারাও তাদের পালন করতো। তারা বলছে এরিয়ান এবং নন এরিয়ানের মধ্যে ওদের বিবাহ নিষিদ্ধ ছিল। এবং গ্রিসেও মানে নিম্ন শ্রেণীর মানুষের বিয়ে করা নিষিদ্ধ ছিল, কারণ নিম্ন শ্রেণীর মানুষগুলো তারা লো কোয়ালিটির পপুলেশন বাড়াবে। এবং গ্রিসে এটা নিষিদ্ধ ছিল, যারা লো কোয়ালিটির মানুষ তাদের বিবাহ হতে দিত না। স্টিল পাশ্চাত্য দেশে এখনো সে নির্বাচিত বিবাহ পক্ষপাতী নয়, তারা বেশি আগ্রহ তারা স্পার্ম ব্যাংক পদ্ধতি, অর্থাৎ ভালো ভালো মানুষদের স্পার্মকে প্রিজার্ভ করে তার মাধ্যমে ফার্টাইল করে সুসন্তান আনার চেষ্টা করেছে, কিন্তু হয়নি। যদি এটা সাকসেস হতো তাহলে আজ ঘরে ঘরে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাস, সুভাষ বোসের সন্তান ভরে যেত। তা কি হয়েছে? হয়নি। কেন হয়নি এই প্রোগ্রামটা দেখার পর বুঝতে পারবে নিশ্চয়ই। তারপর তার চেষ্টা করছে যে ডিএনএর উপর সার্জারি করে, যাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। স্টিল এটা এখন এই মানে গবেষণার প্রাথমিক স্তরে পৌঁছতে পারেনি। এই যে আধুনিক বিজ্ঞান যখন সুসন্তান লাভে যখন সুনির্দিষ্ট পথ দেখাতে অকৃতকার্য, তখন ঠাকুর পথপ্রদর্শক এবং বললেন যে ক্রোমোজোমের মধ্যে আছে ক্রমান্বয়ে বেড়ে ওঠার তাগিদ, অর্থাৎ দেহটা ভালো হলো, বডি বিল্ডিং ভালো হলো, কিন্তু এই জিনের মধ্যে আছে বোধ ও গুণের চেতনাকে বাড়ি দেওয়া সম্বেগ, অর্থাৎ একটা মনুষ্যত্বের যে গুণ, তার চেতনা বোধ, এটা জিনের মধ্যে আছে। তাই তিনি বলছেন নির্বাচিত বিবাহের মাধ্যমে সুসন্তান প্রাপ্তি একটি উত্তম প্রস্তাব, অর্থাৎ সিলেক্টিভ ম্যারেজটা দ্য বেস্ট প্রসেস। একটু জানতে গেলে আমাদের বর্ণ বা একটু বৈশিষ্ট্য একটু ধারণা দরকার। আমরা বাজারে গিয়ে কেউ 1 কিলো চাল বলি না, নাম করে করে বলি, আমার ওই চালটা দাও, বাসমতি দাও, হামসা দাও। এবং কত ধরনের চাল, বৈশিষ্ট্যের চাল, ডাল কত বৈশিষ্ট্যের ডাল। সেই মুসুরির ডাল নিয়ে কিন্তু ইডলি হবে না। বিভিন্ন ডাল বলি, কিন্তু নাম করে করে ডাল কিনি। আমরা যদি পাখিদের দেখি কত বৈশিষ্ট্যের পাখি। এই আমের সিজন চলছে, 1 কিলো আম গিয়ে বলি না, নাম করে করে বলি ওই বৈশিষ্ট্যের ওই আমটা আমার চাই। আর যারা মাছ কেনেন তারা জানেন মাছ না বলে মাছের নাম করে করে কেনেন। আর গরুর তো মানে এরা হরেক প্রজাতির মধ্যে হরেক এই বৈশিষ্ট্য বজায় আছে। তাই ঠাকুর 1+1 কত বলতে পারতেন না, তা সব মানুষকে এক হয়ে যাবে? দুটো মানুষই একই নয়। এই যে এই গুচ্ছটাকে এক একটা ঠাকুর ভাগ করেছেন, এবং যেটা ঠাকুর নয় তার আগে বহু আগে আমাদের ভগবান কৃষ্ণ দিয়েছিলেন। এবং সেখানে ঠাকুর বলছেন শুদ্ধই তো জাতির চাকা, বৈশ্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয় রাজার জাত, সবার পূরণ বিপ্রজাত। আমার শরীরের মধ্যে বৈশিষ্ট্য আছে। পাকে যদি শুদ্ধ সাথে তুলনা করে পেট যদি বৈশ্য হয়, আর ক্ষত্রিয় যদি হাত রক্ষা করার জন্য, আর সবাইকে কিভাবে যুদ্ধ করবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে চাষবাস করবে, তার বুদ্ধি কিন্তু আমার মাথা দিচ্ছে। আর এইখানে সেই বর্ণ বৈশিষ্ট্য লুকিয়ে আছে, আমার শরীরের মধ্যেই আছে। আলাদা আলাদা করে কেউ কেউ ছোট কেউ বড় নয়। হাত পায়ের কাজ করতে পারে না, পা পেটের কাজ করতে পারে না, আর না পেট মাথার কাজ করতে পারে না। যে যার বৈশিষ্ট্যে সে যার বেটার। এবার আসি, ঠাকুর বলছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না রে ভুল। অর্থাৎ এই দুটো উদ্দেশ্য আমরা চাই, উন্নতির চাইতে এবং সুসন্তান যাতে আসে। এবং এখানে নারী করে বিবাহ
আর পুরুষ করে উদ্বাহ। পুরুষ ইষ্টগ্রহণ না করলে তার বিবাহের অধিকারী হয় না, কারণ তখন সে নিম্নমুখী টানে পড়ে যায়, তাই তারও ক্ষতি, নারীরও ক্ষতি। আর বিয়ে যদি সদৃশ ঘরে হওয়া ভালো, সদৃশ ঘরে হয়ে পুরুষ যদি নারীর চাইতে সব বিষয়ে উন্নত না হয়, সে বিয়েতে ফল ভালো হয় না, ওদের দাম্পত্য জীবন সার্থক হয় না। অর্থাৎ পুরুষ শুড বি ইন অল রেসপেক্ট হাই কোয়ালিটি দ্যান এ জেন্টস দ্যান লেডিস। অর্থাৎ মহিলার তুলনায় পুরুষ বয়স, তার জ্ঞান, তার বিদ্যা, তার স্বাস্থ্য, তার বয়স, এভরিথিং আপার লিমিট থাকতে হবে। তাই ঠাকুর বলছেন বিবাহ মানে বিশেষভাবে বহন করা। এই ঠাকুর আন্দোলনের সবথেকে বড় আন্দোলন যেটা বললাম, এখানে মানুষ জন্মায়, মানুষ জন্মানোর একটা বিজ্ঞান থাকবে, একটা ব্যাকরণ থাকবে। আমরা কৃষির ক্ষেত্রে, জীবজন্তুর ক্ষেত্রে এই বিজ্ঞানকে অনুসরণ করছি, আর জেনারেশন দেখাচ্ছি মানুষের জীবনের জননের ক্ষেত্রে। জনন বিপ্লবের একটা জাতি বিশ্বের ধ্বংসের কারণে উঠতে পারে, সেই জন্য তিনি কম্ফর্টেবল ম্যারেজের কথা বলেছেন, সুষম বিবাহের কথা বলেছেন। এবং আর বিবাহের পরে আমরা যখন বাবা মা হয়ে উঠি, এই জীব জগৎ উদ্ভিদ জানোয়ার অনেকে বাবা মা হয়, তাই মানুষ কি একই পঙ্ক্তি উঠতে হবে? একটা জানোয়ারের বাবা মা হওয়া, একটা মানুষের বাবা হওয়া কি একই পঙ্ক্তি উঠতে হবে? তাহলে বাবা হওয়া একটা কোয়ালিফিকেশন, আদর্শ মা হওয়ার একটা কোয়ালিফিকেশন, এবং তার জন্য শিক্ষার প্রয়োজন। সেই শিক্ষা আমরা কেউ শিক্ষিত হতে পারিনি, সেই পাঠশালা থেকে আরম্ভ করে হায়ার এডুকেশন কেউ শেখায়নি। তাই ঠাকুর এসে আমাদের সেই শিক্ষাটা সুন্দরভাবে উন্মোচন করে গেলেন। তাই বিবাহ যে জীবনের একটা পবিত্র অধ্যায়, এবং উন্নত প্রজন্ম থেকে উন্নত মানের সন্তান আসে, আর মানুষের জিনের বিবর্তন হয়ে থাকে বংশোদ্ভূত ধারাবাহিক জন্মের মাধ্যমে। এবং বলছেন যেমন স্থলে যেমন করে, যে বেমিল রয় বাপ মাতে, সদ ইচ্ছাতে আকুল হলেও সেই বেমিল রয় ছেলের জাতে। অর্থাৎ ম্যাচিং এর যেটুকু গরমল বা বাবা যেটুকু বেমিল থাকে, একটা সেইটুকু পাক্কা সেই ছেলের মধ্যে আসে। এখানে একটা বিবাহের কথা তিনি খুব উৎসাহ করতেন, সেটা হলেন অনুলোম অসবর্ণ বিবাহ। কিন্তু এটা এক ধরনের হাইব্রিডেশন বা সংক্রামণ বলা হয়। কিন্তু নিয়ম হলো প্রথমে স্ববর্ণে বিবাহ করে পরে অসবর্ণ বিবাহ করা। নিজের বর্ণে প্রথমে বিয়ে করতে হবে, নিজের বর্ণ রাখার জন্য, তার পুত্র সন্তান থাকতে হবে, তারপর তিনি অনুলোম অসবর্ণ বিয়ে করতে পারেন স্ত্রীর অনুমতি নিয়ে। কিন্তু বহু বিবাহ এখন আইনত নিষিদ্ধ, তাই বিবাহ আর হতে পারে না, ঠাকুরের অনুলোম অসবর্ণ বিবাহ আর হতে পারে না। এখানে হয় কি, একজন উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের নারী বিবাহ তো বটেই, এবং সেখানে এটা হতে পারে না। এবং এখনো যারা করছে আর কি, মানে এই অনুলোম অসবর্ণ বিবাহ, তাহলে সে নতুন বর্ণের সৃষ্টি করে। অর্থাৎ এটা বাঞ্ছনীয় নয়, নতুন বর্ণ সৃষ্টি হয়ে যাচ্ছে। অসবর্ণ করতে গিয়ে, অনুলোম অসবর্ণ করতে তারা নতুন বর্ণের সৃষ্টি করে ফেলছে, এবং তাদের যে সন্তান তাদের কোথায় বিয়ে দেবে, কারণ নতুন বর্ণ সৃষ্টি করে ফেলেছে। তাদের সন্তানদের বিয়ে হবে সম অনুলোম সন্তানদের মধ্যে বিবাহ, অর্থাৎ তেমন বিবাহটা অন্য বাবা যারা করছে তাদের সন্তানদের মধ্যে বিবাহ। আর কন্যা হলে পিতৃবর্ণ, আর পুত্র হলে মাতৃবর্ণের শ্রেয়, এখানে প্রতিলোম বিয়ে হওয়ার চান্সটা থাকে না। কিন্তু অনুলোম সবর্ণ বিয়ে আমাদের কাছে খোলা আছে। অনুলোম সবর্ণ বিয়েটা কি, যখন ম্যান ম্যারি এ ওম্যান অফ সেম বর্ণ উইথ লিটল লোয়ার হেরিডিটি কালচার অ্যান্ড কন্ডাক্ট। অর্থাৎ নিজের বর্ণের মধ্যে ভিন্ন গোত্রে যখন একটা মহিলা যখন তার চেয়ে লোয়ার হেরিডিটি কালচার এবং কন্ডাক্টরের হয়, তখন সেটা অনুলোম সবর্ণ বিয়ে হয়। কিন্তু আমাদের বেশিরভাগ ছেলের ঝোঁক থাকে তার চেয়ে হায়ার কোয়ালিটি, হায়ার কোয়ালিফিকেশন, হায়ার কালচার, সেই সমস্ত মেয়েদের বিয়ে করতে তারা উদ্গ্রীব, এটা তখন প্রতিলোম হয়ে যায়। তাই অনুলোম সবর্ণ বিয়ে করতে গেলে পুরুষের তুলনায় নারী অল রেসপেক্টে শুড বি লোয়ার। আমার সেম জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে আমাদের চাষের ক্ষেত্রে, আমাদের শাকসবজির ক্ষেত্রে, ফলমূলের ক্ষেত্রে, কুকুর বা গরু ঘোড়া যাই কিছু কেন, সেম হাইব্রিডেশনটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে। এবং আর দুটো ঠাকুর কিছু নিষিদ্ধ বিবাহের কথা বলেছেন। একটা হলো প্রতিলোম বিবাহ বা হাইপোগামাস বলে, সমগত বা নিকট আত্মীয়ের মধ্যে বিবাহ। আর তার হলো ক্ষতিকারক রোগ বহনকারী জিন। এবং প্রতিলোম বিবাহটা হলো যেমন লোয়ার এভলভ স্পার্ম, অর্থাৎ নিম্নবর্ণের পুরুষের সাথে উচ্চবর্ণের কন্যার বিবাহকে আমরা প্রতিলোম বিবাহ বলা হয়। এখানে লেস এভলভ স্পার্ম যদি মোর এভলভ ওভামের ফার্টিলাইজিং এজেন্সি কাজ করতে যায়, সেখানে বায়োলজিক্যাল লয়ের উপর একটা আটারেজ করা হয়, তাই ওভাম সেখানে স্পার্মকে রিপিল করতে চায়, ইনস্টেড অফ অ্যাট্রাকশন সে স্পার্মকে রিপিল করতে চায়। এবং মিলনকালী দ্বন্দ্বের ফলে মাতৃহাতে পৃথিবীতে বৈশিষ্ট্য বিধ্বস্ত, বিকৃত, বিপর্যস্ত হয়ে পড়ে। তাই সন্তানের প্রকৃত সাম্যহারা
দ্বন্দ্বপ্রবণ, এরা পরিধ্বংস প্রভু। এবং তারা যদি মহা জিনিয়াস হয়, তারও এফেক্ট প্রায় এই ডিস্ট্রাক্টিভ তারা হয় এবং এরা বিশ্বাসঘাতক হয়। তাই ঠাকুর পৃথিবীর সকল স্তরের মানুষকে ডাক দিয়েছেন সর্বশক্তি দিয়ে এই প্রতিলোম বিবাহ রোধ করতে। তারা কি করে হবে? তাই আসলে বলতেন ছেলেমেয়েরা যখন 10-12 বড় হবে, তাদের একসাথে বসে খাবার টেবিলে বসে যেন আমরা আলাপ আলোচনা করি। এই শিক্ষাটা প্রথম থেকে তাদের মধ্যে দিয়ে যাওয়া উচিত, যাতে তারা বুঝতে পারে কোথায় সঠিক বিবাহ কি। তাদেরকে জ্ঞানটি নেই বলে তারা করে, হতে পারে জ্ঞানগুলো প্রথম থাকলে তারা দূরে সরে থাকতো। তাই আমাদের কর্তব্য বাচ্চাদের মধ্যে, পাড়াপড়শির মধ্যে, সবার মধ্যে এই জ্ঞানটা চালিয়ে দেওয়া। এবং যদি প্রতিলোম বিয়ে হয়ে থাকে তার প্রতিকার কি? অনেকে করে ফেলছে, তার প্রতিকার কি? তার প্রতিকার হলো বিবাহ বিচ্ছেদ যেখানে প্রযোজ্য, সন্তান জন্ম না দেওয়া, প্রতিলোম কন্যা সন্তানদের মাতৃবর্ণে বিবাহ দেওয়া যেতে পারে, প্রতিলোম পুত্র সন্তানদের বিবাহ নিষিদ্ধ, প্রতিলোম পুত্র সন্তানের কঠোর তপস্যায় উন্নতির পথ, এবং বিশেষ ক্ষেত্রে ঋষি নির্দেশে প্রতিলোম পুত্র সন্তানদের পিতৃবর্ণে বিবাহ দেওয়া হয়। আর ভবিষ্যতে প্রতিলোম সন্তানদের পরিসিদ্ধ করে স্বাভাবিকভাবে বিবাহ দেওয়ার ইঙ্গিত ঠাকুর দিয়েছেন। সেটা আমার জানা নেই, যদি আপনাদের কারো জানা থাকে আমাকে জানাবেন। আমি জানি না কিভাবে পরিশুদ্ধ তাদের করা যায়। এবং স্বগোত্র বা নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে হলে কি হয়? এখানে সমসাময়িক রক্তধারের মধ্যে ভাই বোনের মধ্যে বিয়ে হয়ে যায় এবং সেখানে যে সন্তান হয় তারা খুব দুর্বল পেশিযুক্ত হয়। এরা কঠোর পরিশ্রমী হবে না, বিকলাঙ্গ হওয়ার শ্রম বেশি ঋষির দিনের প্রাদুর্ভাবে। এরা খুব বুদ্ধিদীপ্ত হতে পারে, খুব ইন্টেলিজেন্ট হতে পারে, কিন্তু এরা অল্পায়ু হবেই। তাই স্বগোত্রীয় সবকিছু খর্বিকৃত হয়, চেহারা, গুণ, শক্তি সবকিছুই, আর অবগুণগুলি বাড়তে থাকে। তাই তিনি বাণীতে বললেন, স্বগোত্রতে মেয়ের বিয়ে নয় কো সিদ্ধ কোনো কালে, সদৃশ্য অস্বগোত্রে হলে বিবাহ সিদ্ধ সেই স্থলে। মেয়ের বাবা মা হিসেবে ভালো পাত্র পেয়ে গেছে, সব ম্যাচ করে, কিন্তু স্বগোত্র হয়ে যাচ্ছে। পুরোহিতদের কাছে, আমাদের বর্তমান পুরোহিতের কাছে তারা বিধান নিতে যায়, তিনি বলেন গোত্রান্তর করে আমি বিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠাকুর বলেন তাহলে পুরোহিতকে বলিস কত টাকা পেলে একটা নিম গাছকে আম গাছ বানিয়ে দিতে পারে। ওই দুটো মন্ত্র করে গোত্রান্তর করা যায় না, এটা আনসাইন্টিফিক, মানে অযৌক্তিক ব্যাপার, হতেই পারে না। এবং স্বামী বিবেকানন্দ স্বীকার মানে সাপোর্ট করেননি। তিনি বলেন যতই দুঃসম্পর্ক হোক, স্বগোত্র বিবাহ অবৈধ, ইহাতে জাতির দৈহিক অবনতি ও বন্ধাত্ম নিশ্চিত। আর নেগেটিভ জিনিস যেগুলো ডেলিটেরিয়াস জিন ক্যারি করছে, যে রোগগুলো, যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, হিমোফেলিয়া, ডায়াবেটিস, ক্যান্সার, এই সমস্ত যেসব বংশে আছে তাদের সাথে বিবাহ থেকে দূরে রাখা উচিত। কারণ এদের সন্তানগুলো সেই রোগে ভুগবে এবং তাদের ট্রিটমেন্ট করা সম্ভব হয় না। এবং আদর্শ পাওয়ার জন্য ঠাকুর এই বিজ্ঞানের বেশি জোর দিয়েছেন। তাই তিনি বলতেন তার মধ্যে সম্যক সঙ্গতি কৃষি দেখতে হবে, বর্ণ, বংশ, স্বাস্থ্য, চরিত্র, বিদ্যা, বয়স এবং গোত্র, এই কটা সঙ্গতি দেখতে বলেছেন। দেখতে বলেননি সেই তাদের গায়ের রং কেমন, কত তার অর্থ আছে, কত যৌতুক দেবে, এগুলো দেখতে বলেননি। এই করার মধ্যে সম্যক সঙ্গতি দেখতে বলেছেন। আমার প্রকৃতিকে দু ধরনের কাক আমরা দেখতে পাই। একটা কালো বড় ধরনের কাক, তাকে আমরা দাঁড় কাক বলি, আর একটা ফ্যাকাশে ধরনের, তাকে আমরা পাতি কাক বলি, ছোট হয়। এরাও কিন্তু ঘর বাঁধে না, এরাও কিন্তু এদের বৈশিষ্ট্য নিয়ে চলে, যদিও দুটো কাক বলি, কিন্তু এরাও ঘর বাঁধে না। আমরা ঠাকুর বলছেন যে জৈবিক সংস্কৃতি বলে একটা কথা বারবার ইউজ করবো। জৈবিক সংস্কৃতি হলো যখন পুরুষ ও স্ত্রীর যৌনিকরণ হতে যে স্পার্ম ওভাম উৎপন্ন হয়, তা মিলিত একটা বিশেষ বায়োলজিক্যাল কনস্ট্রাকশন তৈরি করে। অর্থাৎ এইটাই জৈবিক সংস্কৃতি বলে, যখন মিলনটা হয়। এবং এই জৈবিক সংস্কৃতির সন্তানগুলো তারা কি হবে, শরীরের মনের বিন্যাস তাদের গুণ খুব ভালো হয়, বোধ ও চলন ভালো হয়, আর উদ্ভিন্ন হয়ে ওটা প্রেরণা পায়। যে বাচ্চাদের জৈবিক সংস্কৃতি যত সুন্দর হয়, সে বাচ্চা বড় হবেই, তার প্রেরণা থাকে অল্প একটু থ্রাস্ট পেলেই। তাহলে আমি জৈবিক সংস্কৃতির কথাটা অনেকবার ইউজ করব, কারণ এইটি নিয়ে মেন জিনিস সুসন্তান। আর কথা কত সুন্দর জৈবিক সংস্কৃতি বা বায়োলজিক্যাল কনস্টিটিউশনটা একটা সন্তানের মধ্যে আসতে পারে। সেখানে বলছেন যে পুং এবং স্ত্রী বীজাণুর অন্তরে থাকে ক্রোমোজোম, মানে ক্রমান্বয়ে তাৎপর্য উদ্গতি বা বর্ধনার অনুপ্রেরণ সম্বেগ যার ভিতর নিহিত থাকে। এই ক্রোমোজোমের অন্তরে থাকে আবার জনি বা জিন। এই জনির ভিতরেই অম্বিত তাৎপর্য নিয়ে অম্বিত গুণের স্মৃতি সম্বেগ নিহিত থাকে। এবং এইটার মধ্যে এই জনিকর্ণতে রজবীজে মিলিত জৈবিক সংস্কৃতি শরীর ও জীবনে তদানুভাবে উদ্ভিন্ন হয়ে প্রেরণা পেয়ে থাকে। এমনি করে প্রত্যেকটি বিশেষ বীজ ব্যষ্টিতে উদ্ভিন্ন হয়ে বিশেষ অভিব্যক্তিতে ব্যক্ত হয়ে ওঠে। অর্থাৎ
মানুষের লম্বা হবে না বেটে, ফর্সা না কালো, নিরোগ না অসুস্থ, বোকা না বুদ্ধিমান, আরো কত কি। তাই জন্ম ভালো না হলে বাইরে থেকে তাপ্পি টুপ্পি লাগিয়ে বেশি কিছু করা যায় না। আমরা চলো ছেলে জন্মার পরে ভালো হাই স্কুলে দেবো, ভালো টিচার রাখবো, হয় না। তো আমাদের ঋষিরা তাই বিবাহ বিধান সম্বন্ধে এত কঠোর ছিলেন। জাতির ভালো যারা চায় সবচেয়ে আগে তাদের এই দিকেই নজর দিতে হবে। আমরা জানি মাকে মাটির সাথে তুলনা করা হয়, এবং যখন একটা ইয়েলো ফুলের সিডস দেবো সেটাকে ইয়েলো কালার দেয়, লাল ফুলের কালারকে লাল দেয়, কখনো লালকে ইয়েলো করে না বা ইয়েলোকে লাল করে না। এটা মাটির কাজ। মাটির যেমন ঠিক কম্পার্টেবল বীজের সঙ্গে মাটির যখন হয় তখন ঠিক ওইটাই দিয়ে দেয়। আবার আমরা যদি একটা কাশ্মীরি আপেল নিয়ে বহু সার ফার দিয়ে যদি কলকাতায় বসাই, দেখা যায় আপেলটা সেই ধরনের কোয়ালিটির হচ্ছে না, মাটির সাথে সিডসের ম্যাচ করছে না, হয় ছোট হয়ে যায়, ওর আরো বেশি যদি হয় দেখা যায় সেখানে গাছই হয় না। তো বীজের তুলনায় মাটি আবার অতিরিক্ত ভালো হলে বীজ জ্বলে যায়, তার গুণ অনেকখানি বরবাদ হয়ে যায়। কেন? মাটি স্ট্রং, মাটি স্ট্রং দেন দ্য সিডস। সেই কথা বারবার বলা হচ্ছে প্রতিলোমের। যেখানে মাটি ওভাম যখন স্ট্রঙ্গার দেন দ্য স্পার্ম হয়ে যায়, সেখানে হয় ফার্টাইল হয় না বা কোয়ালিটি বিকৃতি করে যায়। সো মাটি স্ট্রং হলো মানে সেই প্রতিলোম উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণের সিডস যদি সেখানে যায়, সেখানে দেখুন গাছপালার ক্ষেত্রে ফলের ক্ষেত্রে সেই প্রতিলোম কিভাবে ব্যাড এফেক্ট হয়। এবার ঠাকুর বললেন সঙ্গতিশীল হওয়া দরকার। স্পার্ম এবং ওভামে নিহিত জিনের ভিতরে হেরিডিটারি ইনস্টিংক্টগুলি সুপার মাইক্রোস্কোপিক গ্র্যানুয়েলসের মতো থাকে। নারী পুরুষের ইনস্টিংক্টিভ গ্র্যানুয়েলসগুলি সঙ্গতিশীল হওয়া প্রয়োজন, এবং তেমনতর সংযোগেই সন্তান ভালো হতে পারে। অর্থাৎ যেখানে সঙ্গতিশীল ম্যাচিং যেটা হয় সেটাই ভালো হবে। এটা নিয়ে বেশি রিসার্চ তো আমরা পাইনি, তবে রয়্যাল সোসাইটি অফ লন্ডনে একটা পেপার আছে যেখানে ডক্টর এভান, অস্ট্রেলিয়ান সায়েন্টিস্টরা তারা মানে জেলিফিশের উপরে রিসার্চ করে দেখেছিল এবং বলছে একই প্রজাতির মধ্যে হলেও স্পার্ম ওভামের আকর্ষণ একই হয় না, ব্যক্তিগত বা জীবগতভাবে পার্থক্য হয়। অর্থাৎ কেমো অ্যাট্রাকশন অনুযায়ী স্পার্ম খুঁজে নেয় তার উপযুক্ত সঙ্গতিশীল ওভামটিকে। অর্থাৎ compatibility can be an issue within the species and the whole system is controlled by gene. এবার আমরা জানি এর জন্ম রহস্য। সত্যি কি আমাদের রিবার্থ হয় বা আমরা মরার পরে কোথায় যাই বা কিভাবে জন্মালাম সেটা একটু জানা দরকার। আমরা বলছেন যে মৃত্যুকালে যে ভাব নিয়ে ছেড়ে শরীর যায় জীবন, জন্মে আবার ওই স্থলে ওই ভাবের পথ পায়। যখন মরণকালে আমার দেহ থেকে আত্মা যখন চলে যায় এবং যে ভাব, যে কম্পন, যে ফ্রিকোয়েন্সি চলে যায় ওইটা নিয়ে ঘুরতে থাকে, এবং সেম মানে কম্পার্টিবিলিটি মানে যখন পায়, সেম ফ্রিকোয়েন্সি যখন পায় তখন সেখানে সে জন্ম নেয়। এখানে মনে করুন একটা উদাহরণ দিয়ে বলছি, মানে কতগুলো নারকেলকে আপনি হাফ হাফ টুকরো করেছেন, টুকরো করে ছড়িয়ে দিয়েছেন, এবং কোন নারকেল হাফটা আর এক হাফ পারফেক্ট যেটা দিয়েছে সেটা ছাড়া অন্যগুলোর সংযোজনে আপনি ম্যাচিং হবে না। অর্থাৎ যেটা দিয়ে ছেড়ে গিয়েছে সেই রকম ম্যাচিংটা আসলেই তখন এটা সম্ভব। এবং এটা কনস্ট্যান্টলি একটা রিভলিউশন চলে, যে মানুষের উন্নত হয়, তার কারণ এই যে উন্নতর জেনেটিক এনরিচমেন্ট যেটা বলা হচ্ছে তখন এগুলো ডেভেলপ করে। এবং জন্মাংশে বলা হয় যে সারা জীবন ধরে মানুষ স্মৃতি সঞ্চয় করে, মাথায় তার ছাপ থেকে যায়। মৃত্যুর সময় সেই স্মৃতি ভাবগুলি মানুষের চেতনায় ভেসে ওঠে। সারা জীবন কর্মচিন্তার ভিত্তিতে সবচেয়ে একটি বিশেষ, সবচেয়ে প্রভাবশালী স্মৃতিভাবেই শেষ সময় চেতনায় স্থায়িত্ব পায়। সেই সময় ওই আত্মা বিশেষ স্পন্দনটি নিয়ে দেহ ছেড়ে চলে যায়। অর্থাৎ মরণের সময় অনেক রকম ভাব চিন্তা আমাদের মধ্যে আসে, অনেক কর্ম যা করেছি সব চিন্তা আসে, সব লুপ্ত হয়ে যায়, যাকে ঠাকুর বলছেন মানে চিত্রগুপ্ত, সব গুপ্ত হয়ে যায়। কিন্তু বিশেষ প্রমিনেন্ট ভাব সেইটে ছেড়ে নিয়ে শরীর যায়, এবং নারী নারী পুরুষের মিলনকালে ওই আত্মা সমাবিষ্ট শুক্রাণীতে আবিষ্ট হয়। অর্থাৎ সেম ফ্রিকোয়েন্সি যেটা মানুষ মানে পুরুষের আছে সেইখানে শুক্রাণীতে আবিষ্ট হয়। আর মিলনের সময় মা কি করে, মায়ের মানসিক ভাব যেমন থাকে মায়ের ডিম্বাণুটি সেই ভাব পায়। এবার ডিম্বাণুটি সেই শুক্রাণুকে জড়িয়ে ধরে যার ভাব ডিম্বাণুটির সদিশাপন্ন। এই যে
অনেক আত্মা এসেছিল জন্ম নেওয়ার জন্য, কিন্তু মা যেমন ভাবটি নিয়ে বসেছেন চান্স পেল না। অনেকে ফার্স্ট হয়েছে, অনেক আত্মা ফার্স্ট, কিন্তু চান্স পেল না, কারণ মায়ের ম্যাচিং করেনি সেই ফ্রিকোয়েন্সির সাথে। তো এখানে একবার ঠাকুর বলছেন যে ডাক্তার উত্তরবঙ্গে কার বাড়ি থেকে ভালো সন্তান জন্মেছে, তারা বলে ঠাকুর অমুক পাড়া ঘোষেদের বাড়ি একটা সুন্দর সন্তান উত্তরবঙ্গে আছে। তা তাদের আসতে বললেন ঠাকুর। তারা আসার পরে বাচ্চাটাকে খুব আদর করলেন এবং বাবা বলে দিন খুব ভালো সন্তান তোমার বাড়িতে এসছে, একটু যত্নে রেখো। তারা চলে যাওয়ার পর ভক্ত করে ঠাকুর ওটি কে, ওকে এত যত্ন করলেন? বলে এ শালা সেই নপরা ঘোষ। আর ঠাকুর নপর ঘোষ, ও তো কায়স্থ ঘোষ ছিল, আপনার এত বড় ভক্ত ছিল, সে কেন গোয়ালার ঘোষের ঘরে জন্ম নিল? আমরা জানেন ঘোষ দু ধরনের হয়, আমাদের একটা গোয়ালা ঘোষ বলা হয়, একটা কায়স্থ ঘোষ বলা হয়। সে কায়স্থ ঘোষ হয়ে আপনার এত বড় ভক্ত ছিল, তাছাড়া সে তার নিম্নগামী কেন হলো? ঠাকুর বলবো শালার দই খাওয়ার খুব শখ ছিল, চিন্তা করুন ওই মৃত্যুকালে হতে পারে তার ওই দই খাওয়ার ইচ্ছাটা প্রবল হয়েছিল এবং যে ভাব নিয়ে শরীর ছেড়ে গিয়েছিল, তাই জন্মটা তাই সেখানে হয়েছিল। তাই বলছেন যে মরণের সময় সাবধান। এবং সেখানে বলছেন মানুষ যদি জন্ম নেওয়ার কষ্ট জানতে পারতো তাহলে জীবনটা অবহেলায় কাটাতো না। আমরা যে মানুষ জীবন পেয়েছি এটা অবহেলায় কাটাচ্ছি, কি করার জন্য আমরা এসেছিলাম আমরা জানি না, অবহেলায় দিনটা কাটিয়ে দিচ্ছি। এই যে আমাদের উঠছে আরো মৃত্যুর পর দেখেছে আরো উচ্চময় শান্তিময় স্টেজ বা স্তর আছে, সেখানে পৌঁছতে হবে, কিন্তু সেখানে পৌঁছতে গেলে সাধনার দরকার। তাই সাধনা করার জন্য আমরা আঁকুপাকি করি জন্মার জন্য, কিন্তু চান্স পায় না। সেই চান্স বারে বারে ফিরে যায়, বারে বারে ফিরে যায়। অনেক মা অনেকে বলে মা নিয়ে দোষারোপ করে, মা আমার ভালো নয়, অমুক নয়। তোমার মাটি অমন ছিল বলে তোমার জন্ম হয়েছে। মা হচ্ছে ভালো হলে তোমার জন্ম হতো না, হচ্ছে খারাপ হলে তোমার জন্ম হতো না। এই মা সেই মানে শুক্রাণুর চান্স দিয়েছে, মা যে লেভেলের তার ডিমান্ডকে পোষণ দিয়েছিল, যে ভাব চিন্তা করেছিল, তাই বারে বারে আসে ফিরে যায়। কি যে কষ্ট জন্মানোর, তাই ঠাকুর বললেন মানুষ যদি জন্মানোর কষ্ট জানতে পারতো তাহলে জীবনটা এইভাবে অবহেলায় কাটাতো না। এখানে পিতামাতার কিছু ভূমিকা তো নিশ্চয়ই থাকবে সেখানে, কারণ বলছেন ডিম্বাণু কোষ যেন মাটির মতন সযত্নে বাড়ি তোলে শুক্রাণু চারা গাছটিকে। মাটি ভালো না হলে গাছ বাড়বে কিভাবে? ডিম্বাণু কোষে ক্রোমোজোম পোষণ দিয়ে যাবে শুক্রাণু ক্রোমোজোমকে, মাটি বৃদ্ধি করায় আর গাছ বৃদ্ধি পায়। হঠাৎ সহজে ঠাকুর বলে বললেন এই প্রতিমার কাঠামো দেখেছিস? আমরা দেখেছি প্রতিমার কাঠামো, সেখানে কতকগুলো কাঠ আর বাঁশ এইসব দিয়ে দড়ি দিয়ে তৈরি হয়। ঠাকুর ওটাই হলো আসল জিনিস, এই কাঠামোটা। কেন কাঠামো নির্ভর করে প্রতিমাটা কত বড় হবে। ছোট কাঠামোয় প্রতিমা বড় হয় না। এই যে কাঠামোটা ওটা তৈরি হলো, অ্যাকচুয়ালি এটা বাবার ডিউটি। তারপরে কি হয়, এর উপরে খড় দেওয়া হয়, তারপর মাটি দেওয়া হয়, তারপর রং করে সুন্দর প্রতিমা হয়। এই বাকি কাজটা মায়ের। চিন্তা করো মায়ের কি বিরাট দায়িত্ব, ওই কাঠামো বাবা ফার্মার ওভার, কিন্তু এই যে বাকি কাজগুলো সুন্দর করে গড়ে দেওয়ার কাজটি হলো কিন্তু মায়ের। তাই ঠাকুর বলছেন যে দায়িত্ব হিসেবে কিভাবে সুসন্তান আসবে, স্বামী স্ত্রীর উভয়ের প্রতি উভয়ের স্বার্থপ্রীতি সন্দীপ্ত আগ্রহ, প্রকৃতিগত সশ্রদ্ধ সঙ্গতি ও সামঞ্জস্যটাই তার বায়োলজিক্যাল সংস্কৃতি জৈবিক সংস্কৃতিতে সঞ্চারিত হয় এবং দাম্পত্যের মিলনের গভীরতা যেমনতর সন্তানের স্বাস্থ্য আয়ু প্রকৃত তেমনতর হয়ে থাকে। অবশ্য বিয়েটা পারফেক্ট বায়োকেমিক্যাল ইউনিশন হওয়া যত হয় ততই ভালো। এবং স্বামী স্ত্রী বলছেন যে একটা দেবতাকে আহ্বান করতে হলে মা বাপকে তাদের শরীর মন সেইভাবে তৈরি করতে হয়, জায়গা তৈরি না হলে সেখানে শুদ্ধাত্মার আগমন হয় না। এই ব্যাপারে মায়ের দায়িত্ব বেশি। বলছে দেবতার স্বামীকে দেবতার মতো ভক্তি করবি, তাহলে দেবতার মতো সন্তান পাবি। স্বামীতে স্ত্রীর নাইকো শ্রদ্ধা, স্ত্রীতে স্বামীর নাইকো টান, এমনতর চলন যেটায় শ্রদ্ধাহারা হয় সন্তান। এবং একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন ঠাকুর বলছেন যে পিতামাতার জিনগত বৈশিষ্ট্য নারীর পোষণ তুষ্টি পালন কিভাবে এনলাইটেন করে পুরুষের জিনকে, তার তিনি গবেষণা করে দেখিতে পারতেন। কিন্তু সেখানে নারীর যে বেশি দায়িত্ব বলছেন যে স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা, উদ্দীপনা, প্রেরণা, চালনা কিভাবে জিনগত বৈশিষ্ট্য প্রভাবিত করে তা পরীক্ষাগারে দেখানো সম্ভব। এখন বিজ্ঞান অত এগিয়ে যায়নি, কিন্তু ঠাকুর আশাবাদী বিজ্ঞান অগ্রসর দেখাবে যে স্ত্রীর এইগুলো স্বামীর প্রতি ভালোবাসা, উদ্দীপনা, প্রেরণা, চালনা কিভাবে জিনকে চেঞ্জ করতে পারে সেটা দেখানো সম্ভব। এখানে সুসন্তান লাভে পুরুষের চরিত্র প্রয়োজন। ঠাকুর বলছেন যে তোমার সন্তান মানে তুমি কিন্তু যা যা সুকর্ম কুকর্ম করেছো তারই কার্বন কপি তোমার সন্তান। বড়লোকের সন্তান ও বিকলাঙ্গ, প্রতিবন্ধী, পাগল হতে দেখা যায়।
ভগবানের জগতে এক চুলো ফাঁকি দেওয়ার সুযোগ নেই। স্বামী যদি অনাচারী লম্পট হয় তখন স্ত্রী তাকে মনে প্রাণে ঘৃণা করে। গান্ধারী স্বামী বিদ্বেষ থেকে শতপুত্র সবই ওই হলো, অকালে মরলো। তা শ্রী ঠাকুরের বলার আগে একটা কথা বলি, ঠাকুর বলে তুমি অন্যের জমি দখল করে ফাঁকি দিতে পারো, অন্যের টাকা ঠকিয়ে আত্মসাৎ করতে পারো, অন্যের মেয়ের সর্বনাশ করতে পারো, নানাভাবে অন্যকে ঠকাতে পারো, সে স্বাধীনতা বুদ্ধি কৌশল হয়তো তোমার আছে, কিন্তু তুমি তা ভোগ করতে পারবে না। ধরা তোমাকে পড়তেই হবে, কারণ তোমার আচার ব্যবহার চলা বলা করা তোমার বংশগতি সবকিছু রেকর্ড হয়েছে তোমার স্পার্মের মধ্যে। তুমি একা কতটুকু ভোগ করবে এই ছোট্ট জীবনে? যা করেছো তা তো পরবর্তী জেনারেশনের জন্য। এই যে পরবর্তী জেনারেশন যদি ভালো না হয় তাহলে কে ভোগ করবে? তুমি তো ভোগ করতে পারবে না। তাই বলছেন স্বামীতে তার যেমনি ভাব সন্তান তার তেমনি লাভ। এই যে স্বামী বিদ্বেষ যদি হয়ে যায় সন্তান, ভালো সন্তান আসবে না। কারণ স্বামীর চরিত্র চলন যদি ঠিক না থাকে সেখানে মোস্টলি স্ত্রীরা তারা সে ভক্তি করতে পারে না। তাই স্বামীতে তার যেমনি ভাব সন্তান তার তেমনি লাভ। এখানে আমরা আদর্শ সন্তান পেতে গেলে যে একটা যদি গাছ বসাই, কোনো বেগুনের গাছ বা কিছু যখন গাছ বসাই তখন গাছটা যখন অঙ্কুরিত হয় তখন তাকে সার দিতে হয় এবং জল দিতে হয়, তাতে গাছটা খুব ভালো হয়। তাহলে একটা সিডস যে ওভাবে গিয়েছে, সেকে ওভাবে অ্যাকসেপ্ট করেছে, সেখানে নার্চার কে করবে? সেখানে যে একটা স্ত্রী তার স্বামীর প্রতি যদি স্বামীগত প্রাণ হয়, নিজের প্রবৃত্তি তার যে নেশা তা থেকে যদি স্বামী নেশা প্রবলতর হয়, স্বামীকে খুশি করার জন্য নিজের যে কোনো খেয়াল সে যদি উপেক্ষা করতে পারে, তাহলে তার ব্যক্তিত্বের একটা এককেন্দ্রিক রূপান্তর হয়। একে বলেই সতীত্ব। অর্থাৎ তার যা কিছু তার প্রবৃত্তি যা কিছু ইউনিসেন্ট্রিক টু হাজব্যান্ড হয়, ইউনিসেন্ট্রিক টু হাজব্যান্ড যদি হয় তখন তার শরীর থেকে এমন একটা কেমিক্যালস বা হরমোন সিক্রেট হয়, সেই হরমোন বাচ্চাকে মানে এই পুষ্টি দিতে পারে। কেন? সেখানে বাচ্চারও কিছু করার নেই, বাবারও কিছু করার নেই, মা পারে সেই সন্তানকে পুষ্টি প্রদান করতে। তাহলে তাহলে এবং তার যে অন্তঃকরা গ্রন্থিগুলি ক্ষরণ ঠিক মতো হয়, সেগুলি আবার সত্তা পোষণী হয়। এটাই সতীত্বের উদাহরণ ঠাকুর বলেছেন। এবং এইসব ছেলেমেয়েরা কি হয়? এইসব ছেলেমেয়েরা মাতৃভক্ত হয়, পিতৃভক্ত হয়, গুরুভক্ত হয়, সংযত হয়, দক্ষ হয়, লোকস্বার্থী হয়, চৌকস হয়। এরা সাধারণ মোটামুটি সুস্থ সবল ও দীর্ঘায়ু হয়। অনেক মায়েরা বলছে দেখো আমার ছেলেটা বা মেয়েটা জন্ম থেকেই ভুগছে। ভুগের কারণ ছেলে নয়, আমি মায়েরা যারা সেইভাবে সেই নার্সটা দেয়নি গর্ভাবস্থায়, এই নার্সটা দেওয়ার উপর হলো তার সেই স্বামী ভক্তি, একনিষ্ঠ স্বামী ভক্তির উপরে এটা নির্ভর করে। এবং আমরা অনেকে চাই যে পুত্র সন্তান কন্যা সন্তান, যার টাইমটা বেশি নেই আমি তাদের বেরিয়ে যাচ্ছি এটা বলছি না পুত্র সন্তান, কারণ সব সন্তানই সন্তান, আমি এটা কিভাবে পুত্র সন্তান আসছে এটা বলছি না। তবে এটা সম্ভব হয় যদি অ্যাসিড আধিক্য হলে কন্যা হয়, এবং যদি এটাকে চেঞ্জ করা যায় এবং স্ত্রী যদি পুরুষের কাছে বশীভূত হয়, যদি এনলাইটেনিং হয়, তার সাহায্যে পুরুষে উৎকর্ষিত হয় এবং সেখানে পুত্র সন্তান জন্মে। এবং যেখানে অ্যাসিডের পার্সেন্টেজ হয় সেখানে কন্যা সন্তান হয়। এবং ভ্রূণকেও পরিণত করা যায়, সেখানে ওয়েল্টার বাজার বলে জার্মান সায়েন্টিস্ট দেখিয়েছিল যে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে আমরা ভ্রূণটাকে পুত্র সন্তান আশা করতে পারি, এবং তিনি আউট অফ 52 পজিটিভ রেজাল্ট পেয়েছিলেন। যাই হোক, ঠাকুর বলতেন সন্তান গঠনে ঠাকুর বাবার তুলনায় মায়ের দায়িত্ব বেশি দিয়েছেন। কেন? ফাদার ইজ ফার্মার, বপন করে আর কোনো ডিউটি থাকে না, সেখানে যে নার্স আর যা কিছু মায়ের করতে হয়। এবং মা যিনি বলছেন মেজারিং দ্য চাইল্ড, ফাদার ইজ ফার্মার আর মাদার ইজ মেজারিং দ্য চাইল্ড। কিভাবে মেজার করে আমরা জানি, সেই অভিমন্যু সে যখন মানে মাতৃগর্ভ ছিল, ওই চক্রও ভেতর শুনেছিল, কিন্তু বেরিয়ে সময় মা ঘুমিয়ে পড়েছিল আর বেরিয়ে আসতে পারেনি। সেই যে মা সেটা দিতে পারে, তাই বলে ক্যান্ডিও শহরে ভগবান বা একটু ভক্তি ভক্তি নিয়ে থাক, দেব দেবতা নিয়ে থাক, এগুলো শেখানো হয় মায়েদের যখন ক্যারিং স্টেজ করে। এবং সেখানে রামচন্দ্র কেন সীতামাকে বনবাসে পাঠিয়েছিলেন তার উদ্দেশ্য নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। কেন বনবাসে পাঠিয়েছিলেন রামচন্দ্র? সেই গুড এনভায়রনমেন্ট পাওয়ার জন্য। তিনি জানতেন তার সন্তান আসছে, তা সত্ত্বেও সেই ঋষি মুনিদের কাছে পাঠিয়েছিলেন। একটা ছোট্ট জন্মকথা বলে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা আছে, সেখানে খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে, মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তুই বুকে বেঁধে, ইচ্ছারে মনের মাঝারে। এই একটি কথা, ইচ্ছায় ছিল। তুই মা জিজ্ঞেস করছে, মা
তুমি আমাকে কোথায় পেলে, আমি কোত্থেকে এসেছি, কোথায় আমাকে কুড়িয়ে পেলে? মা বলছে, ওরে বাটা, তুই আমার মনের মাঝে ইচ্ছা ছিস। এই যে একটি কথায় বুঝলেন মায়ের মনে ইচ্ছা থাকে। এদিকে আমাদের মাইথোলজি একটা এক্সাম্পল বলা যেতে পারে। স্বামী বিশ্ববা, রাবণের বাবা, শিব ভক্ত, রাজ্যপাট দেখে না, নিকোষা পারে না, হে ঈশ্বর আমার একটা সন্তান দাও, দমন করবে, বধ করবে, শাসন করবে, এই মানে ইচ্ছা, এমন সন্তান আমি তো পাচ্ছি না ঈশ্বর। স্বামী তো মানে শিব পূজা নিয়ে থাকে। মা পেলেন রাবণের মতো সন্তান। ছোটবেলাতে কি দৌড়াত্ম, কার পা ভাঙে, কার ঘরে আঙুল লাগায়, কাকে ঠেঙায়, কাকে অ্যারেস্ট করে, দৌড়াত্ম। এমন বাচ্চা খায় না, ঘুমোয় না, মার খুব অশান্তি, আরে একটা বাচ্চা খাবে ঘুমোবে একটু, এরম একটা বাচ্চা হয় না। পেলেন যেন কুম্ভকর্ণের মতো বাচ্চা। আরে কি বাচ্চা রে বাবা, খায় তো খায়, ঘুমোয় তো ঘুমোয়, কুম্ভকর্ণর মতো আর কি ঘুমোচ্ছে। এর কোনো ভক্তি নেই, দেবদ্বীজে ভক্তি নেই, পূজা আর্চা নেই, কিছু নেই। মার মনের খুব ইচ্ছা, পেলেন বিভীষণকে। এই জাস্ট এক্সাম্পল অফ মাইথোলজি। এটা মনে সেই মায়ের মনের যেমন ইচ্ছা সন্তান তার মধ্যে এসছিল, তেমন তার ইচ্ছাটা প্রকাশ পেয়ে সন্তান বান্ধবে। আমরা জানি ঠাকুর বলছেন, পুরুষ নষ্টে যায় না রে জাত, নারী নষ্টে জাত কুপকাত। জাত কুপকাত নারীর নষ্টে, হ্যাঁ নারী পারে, পেরেছিলেন কয়াদু। হিরণ্যকশিপু তার রাজ্যের শিকার ঘোষণা করেছিল, যে হরির নাম করবে তাকে হত্যা করা হবে। কয়াদু প্রমাদ করলেন, এমন যদি হয়তো দেশ রসাতলে যাবে। আমি যদি একটা পুত্র পাই যে হরিভক্ত হবে, তাহলে বাবা হিসেবে নিশ্চয়ই কোন রকম তার উপরে দণ্ড দেবে না। তাই মা কয়াদু পেরেছিল সেই হিরণ্যকশিপুর দানবের মধ্যে দেবতার ভাব জাগরণ করে প্রহ্লাদের মতো সন্তান পেয়েছিল। মা পারে, তার এটাই মানে দৈত্যের মধ্যেও সেই প্রহ্লাদ সন্তান মতো দেব শিশু আনতে পারেন। তাই উচ্চস্তরের আত্মাকে আনার জন্য নারীর চরিত্রের শুদ্ধতার প্রয়োজন আছে। যেমন গুড আত্মা তার আসতে চায়, কিন্তু সত্যিকারের সেই ওমস পাচ্ছে না। সেখানে আমরা বলতে পারি, বড় এরোড্রাম যদি নামতে চায়, তো বড় এরোপ্লেন যদি কোথাও নামতে চায়, বড় এরোড্রাম চাই। বড় এরোড্রাম ছাড়া বড় এরোপ্লেন যেমন নামতে পারে না, বড় বড় আত্মাগুলো তারা আসতে চায়, কি সঠিক সুন্দর মা পাচ্ছে না বলে তারা আসতে পারছে না। তাই নেপোলিয়ন বলছেন, তোমরা আমাকে ভালো মা দাও, আমি তোমাদের ভালো রাষ্ট্র দিব। গিভ মি দ্য গুড মাদার্স এন্ড আই শ্যাল গিভ ইউ এ গ্রেট নেশন। এই যে আমাদের মাতৃ সম্মেলন চলছে, মায়েরা করছেন, যে সমাজ গঠন নারীর ভূমিকা এটাই, যে সুন্দর নারী তৈরি করতে হবে, চরিত্রবান সত্যি সাধ্বী নারী চাই, যেখানে গুণ। আজকের দুনিয়ায় মানুষ গড়ার প্রয়োজন সবচেয়ে বেশি, এবং তা হতে পারে জেনেটিক্স এবং ইউজেনিক্স সায়েন্স প্রোগ্রাম করে মানুষ গড়া তত তিনি নিপুণভাবে উপস্থিত করে গেছেন। তো নানান রাসায়নিকের গোলক ধাঁধায় কখনো বিভ্রান্ত বিজ্ঞানীকুল, কখনো নতুন পথের সন্ধানী। এই ঠাকুরের বলা প্রয়োজন তত্ত্ব এখনো তাদের চিন্তার অধরা। সময়ের দাবিতে সত্য উদ্ঘাটিত হোক, ঋষির ধ্যানোপলব্ধি আর বিজ্ঞানীর গবেষণা মিলে যাক, ঘরে ঘরে ভরে যাক সুসন্তানে, সবার মুখে উচ্চারিত হোক ইউরেকা ইউরেকা ইউরেকা। জয় গুরু। আমি দিলীপ কুমার আর দুইলেখা হায়দ্রাবাদ থেকে। অ্যাকচুয়ালি আমি আমার দেশের বাড়ি কলকাতায় আছি, ডায়মন্ড হারবার কাছে। যদি কারো কোনো প্রশ্ন থাকলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। জয় গুরু। সবাই ভালো থাকবেন। শুধু সময় কাটানো নয়, ঠাকুরের বলাগুলো কি করে ইমপ্লিমেন্ট করা যায় সবার মাধ্যমে, সেই চেষ্টার জন্য অনুরোধ করলাম। জয় গুরু। আমি স্তব্ধ হয়ে গেলাম। থাকবেন, আরো শুনবো। জয় গুরু দাদা। মানে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম আপনার এই কথা শুনে, প্রসঙ্গ শুনে। অপূর্ব অসাধারণ আপনার আলোচনা।
সত্যি ভক্তি হলো নর্মাল প্ল্যাটফর্ম অফার বিং, আমাদের স্বাভাবিক মঞ্চ। আর আপনি যেভাবে দাদা আপনি আলোচনা করলেন, সত্যি এই বিবাহই আমাদের মানে আজকে ডিভোর্স হচ্ছে, আজকে হাইকোর্টে দেখছি সব সময় আজকের বিবাহ মানে ডিভোর্সের। আমার ভাসুরও হাইকোর্টের উকিল, সব সময় উনি বলেন বিবাহ মানে ডিভোর্সের, যেন সব সময় আজকের এই বিবাহ নিয়েই যদি আজকে প্রতিলোম অনুলোম এইটাই যদি মেনে চলে যদি বিবাহটা হতো, তাহলে তো এত আজকে সংসারে আজকের ছাড়াছাড়ি হতো না, স্বামী স্ত্রীর মধ্যে আজকে সম্পর্কও যেত না। তাই শ্রদ্ধাই আমাদের মানুষের মূল সম্পদ।